সুপ্রিয় দর্শক মণ্ডলী ও আমার স্নেহের ছাত্রীরা, স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা জানো তোমাদের সামষ্টিক মূল্যায়ন, বার্ষিক সামষ্টিক মূল্যায়ন যেটা আসলে বার্ষিক পরীক্ষা, এই বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রদান করা হয়েছে। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর ডিজিটাল টেকনোলজি এবং শিল্প সংস্কৃতি এই দুইটা সাবজেক্ট আমি পড়াই। আমি এটা দুইটা সাবজেক্টের ফাইনাল পরীক্ষার সিলেবাস, বার্ষিক মূল্যায়ন 2024 এই সম্পর্কে কিছু আলোচনা করব। এখানে আমাদের শিক্ষকদের প্রশ্নপত্র প্রণয়নের জন্য কিছু নির্দেশনা দেওয়া আছে। অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রমের সিলেবাস আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে দেওয়া আছে যে অভিজ্ঞতা নাম্বার 2, ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার ঝুঁকি, 27 থেকে 52 পেজ পর্যন্ত, এবং অভিজ্ঞতা 3, নাগরিক সেবা ই কমার্সের সুযোগ গ্রহণ করি, এটা 53 থেকে 75 নম্বর পেজ পর্যন্ত, এবং সমস্যার সমাধান চাই, প্রোগ্রামিং এর জুড়ি নাই। আমার যারা ছাত্রী আছো তাদের আমরা এই পর্যন্ত আমরা পড়িয়েছি এতদিন। আমরা চলো নেটওয়ার্কে সংযুক্ত হই 108 নাম্বার থেকে 126 নাম্বার আমরা এটা এখনো কমপ্লিট করি না, এটা করব। এখানে কাজের ধরন, এখানে আমাদের শিক্ষণকালীন মূল্যায়ন 30% এবং সামষ্টিক মূল্যায়ন 70% এখানে মূল্যায়ন কাঠামো দেওয়া আছে। অ্যাসেসমেন্টের কাজ, শিখন অভিজ্ঞতা সেশন 6-7, 66 নাগরিক ই কমার্স উদ্যোগ গ্রহণ করার পরিকল্পনার উপস্থাপনা প্রণয়ন করো। অনুসন্ধানমূলক কাজ এগুলো আছে, এগুলো আমরা করব। আমরা জানি যে এবার 100 মার্কের একটি পরীক্ষা হবে। সেই পরীক্ষায় নৈবেত্তিক প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন 15টি থাকবে, 15টি উত্তর দিতে হবে 1 মার্ক করে। এক কথায় উত্তর 10টি থাকবে, 10টির উত্তর দিতে হবে 1 মার্ক করে। সংক্ষিপ্ত উত্তর, এক লাইনে উত্তর আর কি, 10টা প্রশ্ন থাকবে 2 মার্ক করে, 20 মার্ক। রচনামূলক প্রেক্ষাপট বিহীন, আমরা নরমালি আনসিন কম্প্রিহেনশন যেরকম আর কি, আমাদের সৃজনশীল প্রশ্ন যে আমরা এর আগে পড়েছি যেভাবে, সেভাবে থাকবে না। সরাসরি প্রশ্ন থাকবে 5টি, 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটির মান 5 করে, 15। এবং রচনামূলক প্রেক্ষাপট নির্ভর আর কি, তোমাদের সৃজনশীল টাইপের 7টি প্রশ্ন থাকবে, সেখান থেকে 5টি প্রশ্ন দিতে হবে, 8 মার্ক করে 40 মার্ক। এই মোট হচ্ছে 100 মার্কের পরীক্ষা হবে। কাঠামো মোতাবেক প্রশ্নের নমুনা, এখন এখানে একটা জিনিস খেয়াল করার আছে যে এটি একটি নমুনা প্রশ্ন উত্তর। এই নমুনা প্রশ্নের আলোকে আপনি এই বিষয়ে আপনার সক্রিয় প্রশ্ন তৈরি করবেন। কোনোভাবে নমুনা প্রশ্ন হুবহু ব্যবহার করা যাবে না। যেহেতু আমরা নমুনা প্রশ্ন এটা হুবহু ব্যবহার করব না, সেজন্য তোমাদের সাথে আলোচনা করার জন্য এবং দেখানোর জন্য দিয়ে নিলাম। আমরা এই প্রশ্নটা হুবহু হবে না, তো এই ধরনের প্রশ্ন হবে। দেখো এখানে নৈবেত্তিক প্রশ্ন আছে 15টা, যেখানে যেমন আছে মুঠোফোনের নিরাপদ ব্যবহারের নিচের কোনটি করতে হবে, শক্ত কভার লাগাতে হবে, শক্তিশালী ব্যাটারি ব্যবহার করতে হবে, পিনকোড ব্যবহার করতে হবে, গ্লাস প্রোটেক্টর ব্যবহার করতে হবে। এটা এখন আমাদের পড়ার মধ্যে আছে, আমরা সেখান থেকে দেখব। মুঠোফোনের নিরাপদ ব্যবহার নিচের কোনটি করতে হবে। এখানে মুঠোফোন বলতে যদি তুমি যে ফোনটা ব্যবহার করছো সেই ফোনটার নিরাপত্তা, আর যদি মনে করো না এটা স্মার্টফোন, সেটা নিরাপদে কিভাবে ব্যবহার করা যায়। এখানে শক্ত কভার লাগাতে হবে, পিনকোড ব্যবহার করতে হবে। আমরা আমাদের পিনকোড ব্যবহার করা আর কি, যাতে আমার ডাটাগুলো নিরাপদে যাতে থাকে, আমার ডাটা যেন যে কেউ আমার ফোনটা নিয়ে ব্যবহার করতে না পারে। মুঠোফোনের নিরাপদ ব্যবহারের ক্ষেত্রে নিচে কোন পিনকোড অধিক শক্তিশালী। এখানে আমরা পিনকোডের যে বিভিন্ন ধরন, সেই ধরনগুলো সম্পর্কে আমরা সেদিন আমরা পড়েছি, আমরা জানি। এখানে 111 খুবই সোজা, তারপরে 1234 এটা খুবই সোজা, 2468 8537 এখানে আমাদের বিশেষ কোনো এখানে আমাদের এই 8537 2468 এটা একটু তুলনামূলক সহজ, এটা একটু কঠিন বেশি। আমরা এই ধরনের কোডগুলো ব্যবহার করতে পারি। মেটা ডেটা কি, এখন এইভাবে আমরা আমাদের যে লেসনগুলো পড়বো সেই লেসনগুলো থেকে আমরা এরকম আমরা প্রশ্ন তৈরি করব, নিজেরাও তৈরি করতে পারি, স্টুডেন্টদের মাধ্যমে তোমরা নিজেরা তোমাদের বই থেকে নিজেরাও তৈরি করতে পারো।
এবং আমরা এখানে যে নমুনাগুলো দেখছি এগুলো তোমরা অবশ্যই পড়বে, এবং এর সাথেই তোমাদের আমরা নিজেদের মতো করে, যেমন এই যে ভেরিয়েবলের সঠিক নাম কোনটি, আমরা পাইথন প্রোগ্রাম করেছি, পাইথন প্রোগ্রামের নামকরণ কোনটি, এখানে কিভাবে ভেরিয়েবল নামকরণ করা যায় সেই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করা হয়েছে। এখান থেকে আমরা ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করতে পারি, নিচের কোনটি একমুখী ডাটা কমিউনিকেশন, সিমপ্লেক্স, হাফপ্লেক্স, সেমি ডুপ্লেক্স, ডুপ্লেক্স, এখানে একমুখী কোনটা, আমরা সিমপ্লেক্স, এইটা আমরা সিমপ্লেক্স একমুখী হবে যে শুধু যাবে একদিকে, সেটা আমরা এভাবে, এখানে কিছু ইয়ে থাকতে পারে, উদ্দীপক থাকতে পারে, এবং তার উপরে আরো কিছু এরকম 15টা ইয়ে থাকবে, নৈবেত্তিক থাকবে। তারপরে এক কথায় উত্তর তোমরা প্রয়োজনে ইউটিউব থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, অথবা তোমরা একটা ওয়েবসাইটে, আমাদের এনসিটিভির ওয়েবসাইট আছে, এনসিটিভির ওয়েবসাইট থেকে তোমরা এটা ডাউনলোড করে নিতে পারো, নিয়ে এখান থেকে আমরা যেমন এই যে এক কথায় উত্তর, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল লিটারেসি কোর্স কোথায় করা যায়, তারপরে ভোক্তার কাছ থেকে পণ্য সংগ্রহ করে কোন ব্যবসায়ী যখন কোনো ব্যবসায়ী যখন এটি অন্যের কাছে বিক্রি করে তা কোন ধরনের ই কমার্সের উদাহরণ, ধারণ ক্ষমতার চেয়ে বেশি ডেটার উপস্থিতিকে কি বলে, ট্রুথ টেবিলের দুটি ইনপুট নিলে সম্ভাব্য কোন কতটি ঘটনা পাওয়া যায়, এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, স্ক্রিনশট নিয়ে তোমরা এগুলা আলোচনা করতে পারো বই থেকে, এবং আমরা যখন ক্লাস করব, ক্লাসের সময় আমরা এগুলা বিস্তারিত আলোচনা করব। ক বিভাগে আছে সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে এক কথায় প্রকাশ করে এক কথায় আমরা উত্তর দেব, এই 16 থেকে 25 নাম্বার, এবং সংক্ষিপ্ত প্রশ্ন খ নাম্বার, এখানে আছে 2 মার্কের প্রশ্ন, সিমপ্লেক্স মোড কাকে বলে, মডেল কি কাজ করে, নেটওয়ার্ক প্রোটোকল কি, এগুলো কিন্তু আমাদের যে প্রশ্নটা করে দিয়েছে তারা কিন্তু আমাদের এই সিলেবাসের ভিতর থেকেই কিছু প্রশ্ন দিয়েছে, আমরা সেগুলা মডিফাই করে আমরা কাছাকাছি না হোক হুবহু না হোক কাছাকাছি এই ধরনের প্রশ্নই থাকবে। গ বিভাগ রচনামূলক প্রেক্ষাপটবিহীন, এখানে কোনো উদ্দীপক নেই, উইন্ডোজ কুইক সেটিং মেনু, ওয়াইফাই নেটওয়ার্ক সংযুক্ত ধাপ সমূহ বর্ণনা করো, কিভাবে নিরাপদে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যায়, ডিজিটাল ফুটপ্রিন্ট বলতে কি বোঝে, এটির প্রভাব বিশ্লেষণ করো। এখানে গহ বিভাগ আছে, সেখানে আমরা উদ্দীপক সহ, যেমন সুজন তার পরীক্ষার ফলাফলের ঘোষণা বিটিভিতে দেখতে পায়, ফলাফল ঘোষণার পরে মোবাইল ফোন পরীক্ষাটি ফলাফল সে তার বাবাকে জানায়, সুজনের বাবা একজন ট্রাফিক পুলিশ, তিনি প্রায়শই তার সহকর্মীদের সাথে ওয়াকিটকিতে কথা বলে, এটা আমাদের বইয়ে ওই ধরনের একটা ইয়ে আছে। আমরা এখানে থেকে দেখো মাত্র 2টা ইয়ে দেয়, উদ্দীপকে ট্রান্সমিশন মোড, 3 উদ্দীপকে যে সমস্ত যোগাযোগের ধরন বর্ণনা করা হয়েছে তার ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো, 3 মার্কস। তোমার উল্লেখিত ডেটা ট্রান্সমিশন মোডের মধ্যে কোনটি বেশি সুবিধাজনক, বিশ্লেষণমূলক মতামত দাও। গত 12 মে 2024 তারিখে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়, প্রায় 20 লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে, অধিকাংশ পরীক্ষার্থী অনলাইনে ফলাফল দেখার চেষ্টা করে। এসএসসি পরীক্ষায় মামুন তার ল্যাপটপ ফলাফল দেখার চেষ্টা করে, কিন্তু দেখা যায় কোনো একটি নির্দেশ দেবার অনেক সময় পরবর্তী ধাপ আসে, এমনকি মাঝে মাঝে নতুন করে শুরু করতে হয়। সে তার ইন্টারনেট সংযোগ পরীক্ষা করে দেখে সংযোগ ঠিকই আছে, এই ওয়েবসাইটে সে আগেও ব্যবহার করেছে, তখন দ্রুত কাজ করেছে। সে তার শিক্ষককে এই বিষয়ে জিজ্ঞেস করলে শিক্ষক জানান নেটওয়ার্কের একসাথে অধিক তথ্যের চাপ পড়লে এমন হতে পারে। তো এই ধরনের প্রশ্ন হবে, এখান থেকে তোমরা প্রশ্নগুলো নমুনা দেখে নিতে পারো, এবং তোমরা আমাকে কমেন্ট এবং করে জানাবে যে তোমরা এই ধরনের এইগুলোর সমাধান চাও কিনা, এবং এই ধরনের ভিডিও আরো চাও কিনা। তা আজকের মতো এই ডিজিটাল টেকনোলজি সম্পর্কে আলোচনা আমরা শেষ করলাম। আগামীতে তোমাদের অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো।